আসসালামু আলাইকুম। সকলকে ইজি কেমিস্ট্রি বইয়ের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। আশা করতেছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। এই পর্যায়ে আমরা 11 অধ্যায়ের একটি বোর্ড সৃজনশীল প্রশ্ন সমাধান করব। তাহলে চলো আমরা আসলে আমাদের প্রশ্ন নিয়ে আলোচনা শুরু করি। ফাইন, তো শুরুতে দেখো এখানে লেখা আছে যশোর বোর্ড 2022। তো আমরা এখানে দুইটা যৌগ জে যৌগ এবং এম যৌগ। জে যৌগ সাধারণ সংখ্যা CnH2n আর এম যৌগ সাধারণ সংখ্যা CnH2n+1 বন্ধন CHO। এবং এম যৌগের ক্ষেত্রে আমাকে বলা আছে যে এন এর ভ্যালু 2। তো 2 হলে এটা এখানে একটা কার্বন বেশি, মানে দুইটা তো কার্বন নিবই, এখানে আরও একটা কার্বন আছে, মোট 3 কার্বন বিশিষ্ট আমাদের প্রোপানঅ্যালডিহাইড এখানে তৈরি হবে। আচ্ছা, এবারে আমরা যাচ্ছি আমাদের ধারাবাহিকভাবে যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলোতে। দেখো এখানে প্রশ্নগুলোতে কি বলেছে। আমাদেরকে শুরুতে বলা আছে জীবাশ্ম কাকে বলে। জীবাশ্ম কাকে বলে, সো আমরা এখান থেকে অ্যান্সার করতে পারবো যে বহু প্রাচীনকালের উদ্ভিদ এবং প্রাণীর মৃতদেহের যে ধ্বংসাবশেষ মাটির নিচে পাওয়া যায় তাদেরকে জীবাশ্ম বলে। অর্থাৎ অনেক আগের উদ্ভিদ এবং প্রাণীর যে দেহাবশেষ মাটির নিচে পাওয়া যায়, মাটির নিচে থাকে, তাদেরকে জীবাশ্ম বলে। কয়ের প্রশ্ন শেষ। ক্ষয়ের প্রশ্ন দেখো, ন্যাপথালিন একটি অ্যারোমেটিক হাইড্রোকার্বন ব্যাখ্যা করো। তাহলে ফার্স্ট অফ অল হাইড্রোকার্বন মানে কি? ন্যাপথালিনের মধ্যে কার্বন এবং হাইড্রোজেন ব্যতীত অন্য কোনো মৌল নেই। প্রথম শর্ত হচ্ছে এইটা। এবারে ন্যাপথালিনকে আমরা অ্যারোমেটিক হাইড্রোকার্বন কেন বলবো? কেননা ন্যাপথালিন অ্যারোমেটিক হাইড্রোকার্বন হওয়ার জন্য যতগুলো শর্ত আছে সবগুলো শর্ত সে ফিল আপ করছে। নাম্বার 1, চাক্রিক ও সমতলীয় যে সকল হাইড্রোকার্বনে একান্তর দ্বিবন্ধন বিদ্যমান তাদেরকে অ্যারোমেটিক যৌগ বলে। ন্যাপথালিন একটি অ্যারোমেটিক যৌগ। অ্যারোমা শব্দের অর্থ সুগন্ধ, ন্যাপথালিনের মধ্যে সুগন্ধ আছে। আর ন্যাপথালিনে একান্তর দ্বিবন্ধন, দেখো একান্তর দ্বিবন্ধন মানে বুঝো, এই একটা দ্বিবন্ধন, একটা গ্যাপ, আবার দ্বিবন্ধন, আবার গ্যাপ, আবার দ্বিবন্ধন, আবার গ্যাপ, আবার দ্বিবন্ধন, গ্যাপ, দ্বিবন্ধন, গ্যাপ। সো আমরা এই যে একান্তর দ্বিবন্ধন বলতে বোঝানো হয় একটা গ্যাপ যাবে, একটা দ্বিবন্ধন আসবে, একটা গ্যাপ যাবে, একটা দ্বিবন্ধন আসবে। সো ন্যাপথালিনের গঠনটা পর্যালোচনা করলে দেখা যায় যে ন্যাপথালিন এই শর্ত ফিল আপ করতেছে, এই শর্ত মেনেই সে গঠিত হচ্ছে। তাহলে আমরা ন্যাপথালিনকে কি বলতে পারবো? একটি অ্যারোমেটিক হাইড্রোকার্বন বলতে পারবো। ন্যাপথালিনকে একটি অ্যারোমেটিক হাইড্রোকার্বন বলতে পারবো। যাচ্ছি গয়ের প্রশ্নে। যে যৌগের অসম্পৃক্ততা কিভাবে প্রমাণ করবে সমীকরণ সহ ব্যাখ্যা করো। যে যৌগ দেখো CnH2n অ্যালকিন, অ্যালকিনের অসম্পৃক্ততা আসলে আমরা কিভাবে প্রমাণ করব এইটা আমাকে এখানে ব্যাখ্যা করতে বলা হয়েছে। ফাইন, তাহলে আমরা এখানে 2 কার্বন বিশিষ্ট অ্যালকিন দিলাম, যার নাম 2 কার্বন বিশিষ্ট অ্যালকিন দিলাম। দেখো এখানে একটু চেঞ্জ করতে হবে, আমার লাল বর্ণটা এখানে হবে না, লাল বর্ণ হবে ব্রোমিনের নিচে, ঠিক আছে? সো আমাদেরকে আসলে এই পয়েন্টগুলো ঠিক করতে হবে। ফাইন, তাহলে এটার নাম কি দেওয়া যায়? এটার নাম দেওয়া যায় ইথিন। ইথিন, ইথিন। আর এখানে আসে ব্রোমিন, এই ব্রোমিনের কালারটা হচ্ছে লাল বর্ণ। তো এটা CCl4 এর সাথে বিক্রিয়া করবে, ফলে কি হবে দেখো, ফলে এখানের যে ডাবল বন্ধন আছে সেই ডাবল বন্ধন ভেঙে যাবে। ডাবল বন্ধনকে আমরা ভেঙে ফেলতে পারবো। ডাবল বন্ধনকে ভেঙে আমরা নতুন করে সিঙ্গেল বন্ধনে রূপান্তর করতে পারবো। ফাইন, তাহলে আমরা সেটা একটু করে দেখাচ্ছি। দেখো দুইটা ব্রোমিন দিলাম আমরা, এই একটা ব্রোমিন এবং এই একটা ব্রোমিন, দুইটা ব্রোমিন দিলাম। একটা ব্রোমিন আসবে এই কার্বনে, আর একটা ব্রোমিন আসবে এই কার্বনে। দুইটা ব্রোমিন দুইটা কার্বনে যাবে, ফলে কি হবে দেখো, CH2 এর সাথে একটা ব্রোমিন যুক্ত হলো, আবার এই CH2 এর সাথে আর একটা ব্রোমিন যুক্ত হলো। তাহলে CH2b আর CH2b আর, এবার নাম্বারিং করো, এটা হবে 1, এটা হবে 2। সো 1 2 ডাইব্রোমো ইথেন। তাহলে এই যে লাল বর্ণের যে ব্রোমিন ছিল, লাল বর্ণের ব্রোমিনটা এখান থেকে কি হয়ে যাবে? লাল বর্ণের ব্রোমিনটা এখানে বর্ণহীন হয়ে যাবে। লাল বর্ণের ব্রোমিনটা এখান থেকে বর্ণহীন হয়ে যাবে। সো এই যে ব্রোমিনের যে বর্ণহীন হয়ে যাওয়া, এখান থেকে আমরা বুঝবো যে আমাদের যে যৌগটি ছিল, মানে অর্থাৎ যে যৌগের কথা প্রশ্নে বলা হয়েছে সেই যৌগটি কি? একটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন। কারণ অসম্পৃক্ত হাইড্রোকার্বন হওয়ার ফলেই তো যৌগটি কি হয়েছে, ব্রোমিন সেখানে বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পেরেছে, ব্রোমিনের কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে। তাহলে এই যে ব্রোমিনের কালার চেঞ্জ হয়ে যাওয়া, এখান থেকে জাস্ট এটাই প্রমাণ করা যায় যে আমাদের যৌগটি কি ছিল? অসম্পৃক্ত যৌগ ছিল। ফাইন, আমরা যাচ্ছি গয়ের বাকি যেই পার্টটুকু রয়েছে, আরও একটা বিক্রিয়া চলে আমরা দেখাতে পারি এখানে, বেয়ার পরীক্ষা, তাই না? বেয়ার পরীক্ষা। সো বেয়ার পরীক্ষা দেখো কি দেখানো যেতে পারে। বেয়ার পরীক্ষায় আমরা এখানে পানি এবং জায়মান অক্সিজেন নিলাম। পানি এবং জায়মান অক্সিজেন নেওয়ার ফলে কি উৎপন্ন হলো? দুইটা হাইড্রোক্সিল মূলক তৈরি হলো। দুইটা হাইড্রোক্সিল মূলক, একটা হাইড্রোক্সিল মূলক যাবে এই কার্বনে, আর একটা হাইড্রোক্সিল মূলক যাবে এই কার্বনে। ফলে CH2 দুইটা কার্বন এখানে, দুইটা কার্বনে ডাবল বন্ধন ছিল, ডাবল বন্ধন ভেঙে সেখানে সিঙ্গেল বন্ধন তৈরি হলো এবং দুইটা OH মূলক এই দুইটা কার্বনে যুক্ত হলো। ফলশ্রুতিতে এখানে তৈরি হবে কি? দুইটা হাইড্রোক্সিল মূলক, এবং নাম কি হবে? ইথিলিন গ্লাইকল। এখানে বর্ণহীন কেন বলা হচ্ছে দেখো, পটাশিয়াম পার ম্যাঙ্গানেটের একটা গোলাপি বর্ণ থাকে। সো এই বিক্রিয়া যদি সম্পন্ন হলে পটাশিয়াম পার ম্যাঙ্গানেটের যে গোলাপি বর্ণ, সেই গোলাপি বর্ণ কি হয়ে যাবে? বর্ণহীন হয়ে যাবে। গোলাপি বর্ণ
বর্ণহীন হয়ে যাবে। তো আমরা এই যে প্রভাবকের গোলাপি বর্ণ নষ্ট হয়ে যাওয়া থেকে বুঝতে পারবো যে এখানে বিক্রিয়া হচ্ছে এবং বিক্রিয়া হওয়ার ফলেই কিন্তু পটাশিয়াম পারম্যাঙ্গানেটের গোলাপি বর্ণ দূর হয়ে গিয়েছে। সো আমরা এগুলো কালার চেঞ্জের মাধ্যমে এই যৌগগুলোকে শনাক্ত করতে পারি যে এখানে অ্যালকিন ছিল, ফলে আমরা এখানে পানি এবং জায়মান অক্সিজেনকে যুক্ত করতে পেরেছি। অবশ্য পানি এবং জায়মান অক্সিজেনকে সরাসরি যুক্ত করি নাই, এটাকে আমরা ভেঙে ভেঙে যুক্ত করেছি। আচ্ছা, এবারে যুক্ত হয়েছে, ফলে অসম্পৃক্ততা কালার চেঞ্জ হয়ে গিয়েছে, অসম্পৃক্ততা এটা প্রমাণিত হয়েছে। ব্যাস, আমাদের গয়ের অ্যান্সারে আমাদের এইটুকু অ্যান্সার বা এইটুকু ব্যাখ্যা লিখে দিলেই হয়ে যাবে। ঘ নাম্বার প্রশ্নে কি বলেছে দেখো, যে এম থেকে যে যৌগ প্রস্তুত সম্ভব কিনা যুক্তিসহ বিশ্লেষণ করো। এম যৌগ থেকে যে যৌগ আমাকে প্রস্তুত করতে বলেছে। ফাইন, তাহলে এখানে কার্বন কমাতে হবে, কেননা এন এর ভ্যালু 2 হলেও এটা কিন্তু 3 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড, প্রোপান অ্যালডিহাইড থেকে আমাকে যেতে হবে কোথায়? ইথিনে। প্রোপান অ্যালডিহাইড থেকে আমাকে যেতে হবে ইথিনে। সো আমরা প্রোপান অ্যালডিহাইড থেকে কিভাবে ইথিনে যেতে পারবো, আমরা এখন এই পয়েন্টগুলো নিয়েই এখানে আলোচনা করব। ওকে, তো আমরা যাচ্ছি অ্যান্সার। দেখো, তো শুরুতে ফার্স্টে এখান থেকে আমাকে এম এর মান বসাতে বলা হয়েছে। তো আমরা এম এর মান বসিয়ে নেক্সট ফার্স্টে সংকেতটা বের করব। তো দেখো এখানে CnH2n+1 বন্ধন CHO, এখানে n এর ভ্যালু যদি 2 হয়, তাহলে আমার মূল সংকেতটা দাঁড়াচ্ছে C2H5CHO, C2H5CHO, যার নাম কি? প্রোপানেল। এবং অপর যে যৌগ, সেই যৌগটি কি? সেই যৌগটি হবে CH2 ডাবল বন্ধন CH2 ডাবল বন্ধন CH2। তো আমাকে এখন মূল কাজ কি করতে হবে? প্রোপানেল থেকে আমাকে ইথিন প্রস্তুত করতে হবে। ফাইন, তাহলে আসলে আমরা স্টেপ বাই স্টেপ ফলো করব। স্টেপ বাই স্টেপ আমরা এখন এই ধাপগুলো ফলো করব যে প্রোপানেল থেকে কী হবে ইথিন বানানো যাবে। আচ্ছা, তো এখানে দেখো CH3 CH2 CH2 জার্মান অক্সিজেন K2Cr2O7 হবে, এটা K2Cr2O7 H2SO4 বিক্রিয়া করে এই অ্যালডিহাইড মানে CHO এখানে জার্মান অক্সিজেনটা প্রবেশ করবে। ফলে দেখো একটা কার্বন তো আছেই, দুইটা অক্সিজেন আছে, একটা হাইড্রোজেন আছে, তাহলে কি উৎপন্ন হবে? C+H। আমরা এখান থেকে বলতে পারবো যে প্রোপানয়িক অ্যাসিড উৎপন্ন হবে। নেক্সটে প্রোপানয়িক অ্যাসিড থেকে কি করতে পারবো দেখো। আচ্ছা, নেক্সট বিক্রিয়াটা ফলো করো। এই যে প্রোপানয়িক অ্যাসিড পেলাম, এই প্রোপানয়িক অ্যাসিডের সাথে যুক্ত করতেছি কাকে? সোডিয়াম হাইড্রোক্সাইডকে। সোডিয়াম হাইড্রোক্সাইডে সোডিয়াম আসবে হাইড্রোজেনের জায়গায়, হাইড্রোজেন যাবে সোডিয়ামের জায়গায়। তাহলে হাইড্রোজেন যদি সোডিয়ামের জায়গায় যায়, তাহলে দেখো, তাহলে হাইড্রোজেন আর OH মূলক মিলে কি উৎপন্ন করবে? পানি। আর সোডিয়ামটা আগের জায়গায় চলে আসলে তাহলে CH3 CH2 C+N, এটা একটা লবণ, কারণ অ্যাসিড এবং ক্ষার বিক্রিয়া করার মাধ্যমে লবণ তৈরি করবে। এই লবণটার নাম কি বলতো? এই লবণটার নাম সোডিয়াম প্রোপানয়েড। লবণের নাম হবে সোডিয়াম প্রোপানয়েড। আচ্ছা, এবার আমরা এই সোডিয়াম প্রোপানয়েডের সাথে বিক্রিয়া করাবো সোডিয়াম হাইড্রোক্সাইড এবং ক্যালসিয়াম অক্সাইডের মিশ্রণ। এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড এবং ক্যালসিয়াম অক্সাইডের মিশ্রণ, তাহলে উৎপন্ন হবে এই যে দেখো এইটুকু যে অংশ আছে, এইটুকু অংশ যাবে এক দলে COONA প্লাস সোডিয়াম অক্সাইড, এদেরকে আমি মিলিয়ে ফেলবো। তাহলে সোডিয়াম কয়টা? এখানে একটা দুইটা, তাহলে Na2। এখানে একটা কার্বন আছে, এই হচ্ছে আমার সেই কার্বন C, এখানে দুইটা অক্সিজেন আর এখানে একটা অক্সিজেন, মোট তিনটা অক্সিজেন O3। তো Na2CO3 সোডিয়াম কার্বনেট। বাকি থাকতেছে কি দেখো, বাকি থাকতেছে এই হাইড্রোজেনটা এখান থেকে এখানে চলে আসবে। তাহলে CH3, খেয়াল করো CH3, এখানে CH2 আর একটা হাইড্রোজেন মিলে আবার CH3, তাহলে CH3 এখানে তৈরি হবে ইথেন, CH3 এখানে তৈরি হবে ইথেন। আর এখান থেকে তো বললামই যে সোডিয়াম কার্বনেট প্রস্তুত হবে। ওকে, আমরা এটা প্রস্তুত করে ফেললাম। আমাদের বিক্রিয়া কিন্তু এখানে শেষ না, আমরা কেবল ইথেনে এসেছি, এবার ইথেন থেকে ইথিনে যেতে হবে। তো নেক্সট বিক্রিয়াটা কি হবে দেখো, নেক্সট বিক্রিয়াটা আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। আচ্ছা, নেক্সট বিক্রিয়াটা এই যে দেখো আমরা ইথেন পেয়েছিলাম, তাই না? এবার এই ইথেনের সাথে ব্রোমিনের বিক্রিয়া ঘটায়, এখানে ক্লোরিন নিতে পারো, ব্রোমিনের বিক্রিয়া ঘটাবো প্রতিস্থাপন বিক্রিয়া। ব্রোমিনের বিক্রিয়া ঘটাবো কি বিক্রিয়া? প্রতিস্থাপন বিক্রিয়া। এখান থেকে একটা ব্রোমিন এখানে যাবে, এখান থেকে একটা হাইড্রোজেন বের হবে, ব্রোমিন প্রবেশ করবে, হাইড্রোজেন বের হবে, ফলে CH3। এখানে কিন্তু এখনো CH2 নেই, কারণ একটা হাইড্রোজেন অলরেডি এখানে চলে আসছে, তাহলে এটা হবে CH2। আর যেই ব্রোমিনটা এখানে প্রবেশ করছে সেই ব্রোমিন হচ্ছে এই, তাহলে CH3 CH2Br। এখান থেকে যে হাইড্রোজেন বের হচ্ছে সেই হাইড্রোজেন এবং এখানের ব্রোমিন উৎপন্ন করতেছে কি? HBr, হাইড্রোজেন ব্রোমাইড। আচ্ছা, এবার এই যে ইথাইল ব্রোমাইড নিলাম এবং সোডিয়াম হাইড্রোক্সাইডের AlC দ্রবণ নিব, ফলে কি হবে দেখো, সোডিয়াম আর ব্রোমিন মিলে উৎপন্ন করবে কি? সোডিয়াম ব্রোমাইড। আচ্ছা, এইটা তো আলফা কার্বন, তাই না? মানে ব্রোমিন যার সাথে যুক্ত সেটাকে আমরা আলফা কার্বন বলতেছি। কার্যকরী মূলক যেই কার্বনের সাথে যুক্ত থাকে সেটাকে আলফা কার্বন বলা হয়। আলফা কার্বনের পার্শ্ববর্তী কার্বনকে বিটা কার্বন বলা হয়। বিটা কার্বন থেকে একটা হাইড্রোজেন যাবে OH মূলকের কাছে, ফলে OH মূলক আর হাইড্রোজেন পানি তৈরি করতে পারবে,
তাহলে বাকি থাকছে কি, এখানে আর 3টা হাইড্রোজেন নাই, এখানে হাইড্রোজেন আছে কয়টা, 2টা, আর এখানেও হাইড্রোজেন আছে কয়টা, 2টা। তাহলে আমাকে কার্বনের চার্জ অনুযায়ী ফিল আপ করতে হলে কী করতে হবে, এখানে ডাবল বন্ধন দিতে হবে, CH2 ডাবল বন্ধন CH2। তাহলে আমরা এতগুলো বিক্রিয়া কমপ্লিট করে প্রোপানঅ্যালডিহাইড থেকে আমরা ইথিন প্রস্তুত করতে পারলাম। সো আমি আশা করতেছি তোমরা এই বিক্রিয়াটিও খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো, তোমাদের কোনো অংশে কোনো সমস্যা নাই। তো আমরা তাহলে ক খ গ ঘ আমাদের যে প্রশ্ন ছিল আমরা সেই 4টা প্রশ্নের অ্যান্সারই কমপ্লিট করে ফেললাম এই সৃজনশীলের মধ্যে। তো আমি আশা করতেছি তোমরা এই অ্যান্সারটুকু খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। তোমরা ইজি কেমিস্ট্রি বইটি সংগ্রহ করো, এই বইটির মধ্যে পুরো কেমিস্ট্রি সলিউশন আছে, আশা করতেছি যেগুলো তোমাদেরকে হেল্প করবে। তো আজকে এই পর্যন্তই, নতুন কোনো পর্বে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।